ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান। এই পরিবেশ ও বিজ্ঞানে 8 নম্বর অধ্যায়ে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন, এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ডিটেলসে যাব। এই অধ্যায়ে যে উপ এককগুলো আছে, সেই উপ এককগুলো হচ্ছে, আমি একটু আগে লিখে নিই, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মানুষের খাদ্য, খাদ্য উৎপাদন। এর মধ্যে প্রথমেই যেটা এসে যায় সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানের প্রয়োজন হচ্ছে মানুষের খাদ্য উৎপাদনের জন্য। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো প্রধানত উদ্ভিজ্জ খাবার বা প্রাণীজ খাবার। উদ্ভিজ্জ খাবার বা প্রাণীজ খাবার, যে খাবারটাই হোক না কেন, উৎকৃষ্ট মানের যদি খাবারটা পেতে হয় তাহলে বিজ্ঞানভিত্তিক কিছু পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। যে পদ্ধতির মাধ্যমে মানুষের খাদ্যগুলো উৎপাদন করা হয় সেই পদ্ধতিগুলো বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কৃষি বিজ্ঞান। তাহলে কৃষি বিজ্ঞান কাকে বলে আরেকবার আমরা বলি, যে বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান আজকের দিনে যেখানে খাবারের চাহিদা অত্যন্ত বেশি, সেই সময়ে কৃষি বিজ্ঞান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কৃষি বিজ্ঞানই আমাদেরকে বলে দেয় যে অল্প পরিসর স্থানের মধ্যে কিভাবে বেশি পরিমাণে খাদ্যদ্রব্য উৎপন্ন। এখন আমরা জানবো যে ফসল কি। ফসল কি, ফসল কাকে বলে এটা আমরা সবাই জানি, তাই তো? যে জমিতে যে জিনিসগুলো হয়, সেই জিনিস যেগুলো খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলোকে আমরা ফসল বলি। তো ফসলকে যদি আমরা খাতায় তোমাদেরকে লিখতে বলি তাহলে কিন্তু তোমরা লিখতে গিয়ে আটকে যাবে যে ফসল আবার কি জিনিস। আমরা তো জানি ফসল এই জিনিসটা, এটা, কিন্তু ফসল কি সেটা লিখতে গেলে আটকে যাবে। এখন আমরা একটু ভাষায় তোমাদেরকে জানাই যে ফসল কি জিনিস। ফসল হচ্ছে একটা বিশেষ ধরনের উদ্ভিদকে যদি একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি একই ধরনের উদ্ভিদের চাষ করা হয় তাহলে সেই উদ্ভিদটাকে বলা হয় ফসল। এই যে আমরা লিখেছি ফসল কাকে বলে, ফসল কি সেটা হচ্ছে ওই। এরপরে ফসলের বৈচিত্র্য, মানে কত ধরনের ফসল হয়। বিভিন্ন ধরনের ফসল আমরা সাধারণত কৃষি জমিতে উৎপন্ন করে থাকি। সেই ফসলগুলো সম্পর্কে আমরা একটু পরিচিতি লাভ করি। প্রথমে হচ্ছে তন্ডুল জাতীয় ফসল। তন্ডুল, চাষ করে থাকি। তোমরা সবাই এই প্রত্যেক প্রকারের ফসলের একটা করে উদাহরণ তোমরা জেনে রাখবে, যে তন্ডুল জাতীয় ফসল কোনটা, তন্তু জাতীয় ফসল কোনটা, ডাল জাতীয় ফসল কোনটা, কন্দ জাতীয় ফসল, চিনি জাতীয় ফসল, বাগানে চাষ করা হয় এমন ফসল, ওষুধ পাওয়া যায় এমন ফসল, মশলা জাতীয় ফসল। তাহলে ফসলের বৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে এখানে বাগানে চাষ করা হয় এমন ফসলের কথা চলে আসছে। আমরা যে খাবারগুলো প্রতিদিন খাই সেই খাবারের মধ্যে একটা বৃহৎ অংশ কিন্তু আসে বাগান থেকে। সেই বাগানে যে ফসলগুলো চাষ করা হয় সেই বাগানে যাতে উন্নত মানের ফসল চাষ হয় তার জন্য বিজ্ঞানের একটা শাখা গড়ে উঠেছে। বিজ্ঞানের যে শাখায় এই
বাগানে চাষ করা ফসলগুলো সম্পর্কে আলোচনা করা হয়, বিজ্ঞানের সেই শাখাটাকে বলা হয় উদ্যানবিদ্যা। তাহলে আমরা এখন একটু জেনে নিই যে খারিফ ফসল কাকে বলে। খারিফ ফসল হচ্ছে সেই ফসলগুলো যে ফসলগুলো বর্ষাকালে চাষ করা হয়, মানে জুন জুলাই মাসে যেগুলোকে রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে যাদেরকে কাটা হয় বা ফসল তোলা হয় সেগুলোকে বলা হয় খারিফ ফসল। আর রবি ফসল শীতকালে যে ফসলগুলো চাষ করা হয় সেগুলোকে বলা হয় রবি ফসল। এই রবি ফসল সম্পর্কে যদি আমরা তোমাদেরকে বলতে বলি যে দুটো রবি ফসলের নাম বলো, তাহলে তোমরা আমাকে এখানে 10টা শুনিয়ে দেবে। যে শীতকালে যে ফসলগুলো চাষ করা হয় সেগুলো রবি ফসল। আর খারিফ ফসল প্রধানত বর্ষার জলের সাহায্যেই চাষ করা হয়। আর রবি ফসলকে সাধারণত সেচ ব্যবস্থার মাধ্যমে চাষ করা হয়। এই গেল ফসলের শ্রেণী বিভাগ। তাহলে খারিফ ফসলের যদি একটা নাম বলতে বলি সেটা হচ্ছে ধান, আর রবি ফসলের একটা নাম বলতে বললে আলু। খারিফ ফসল আর রবি ফসলের দুটো উদাহরণ। এরপর আমরা চলে যাই ফসল উৎপাদন সম্পর্কে। ফসল উৎপাদনের জন্য প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ কাকে বলে? ফসল উৎপাদনের জন্য কৃষককে বেশ কিছু কাজ করতে হয়, সেই কাজের সমষ্টিকে বলা হয় কৃষিকাজ। কৃষিকাজ তাহলে কাকে বলে না, ফসল উৎপাদনের জন্য কৃষকরা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেন, যে সমস্ত কাজগুলো সম্পন্ন করেন, সেই কাজের সমষ্টিকে বলা হয় কৃষিকাজ। এই কৃষিকাজের বিভিন্ন পদ্ধতিগুলো, কৃষিকাজের বিভিন্ন ধাপ আছে। এই ধাপগুলো সম্পর্কে আমরা এবার বিশদে জানব। প্রত্যেকটা ফসলের জন্য কৃষিকাজের কিন্তু আলাদা আলাদা ধাপ আছে। আমরা এখানে সাধারণ যে ধাপগুলো সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। এই ধাপগুলো তাহলে আমরা এবার একে একে আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে কি, মাটি প্রস্তুত করা। প্রত্যেক চাষেরই প্রথম ধাপ হচ্ছে মাটি প্রস্তুত করা। মাটিকে যদি ভালোভাবে প্রস্তুত না করা যায় তাহলে কিন্তু ফসল ভালোভাবে উৎপন্ন করা যাবে না। উদ্ভিদের মূল যাতে মাটির মধ্যে সঠিকভাবে চলে যেতে পারে, যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয় উদ্ভিদরা, তার জন্য চাষের প্রথম ধাপেই ভালোভাবে মাটি প্রস্তুত করে নিতে হয়। মাটিকে ভালোভাবে প্রস্তুত করার জন্য আগেকার দিনে যেটা করা হতো সেটা হচ্ছে কোদাল দিয়ে মাটি কোপানো হতো, নয়তো গরু বা মহিষের দ্বারা পরিচালিত লাঙল দিয়ে জমির মাটিকে কর্ষণ করা হতো। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চাষের জমিতে মাটি চাষ দেওয়া হয় বা কর্ষণ করা হয় এবং মাটিকে ভালোভাবে প্রস্তুত করা যায়। এইরকম আধুনিক যন্ত্রপাতির নাম তোমরা অনেকেই জানো, ট্রাক্টর, পাওয়ার টিলার বা হ্যান্ড ট্রাক্টর। এইগুলোর সাহায্যে ভালোভাবে বর্তমানে মাটি প্রস্তুত করা হয়। মাটি প্রস্তুতির জন্য যে বিজ্ঞান, মাটি প্রস্তুতির পিছনে যে বিজ্ঞান, সেটা হচ্ছে যে ফসল চাষ করার জন্য মাটির উপরের অংশে মাটিতে যে পুষ্টি দ্রব্যগুলো থাকে, উদ্ভিদের পুষ্টি দ্রব্যগুলো, সেই পুষ্টি দ্রব্যগুলো নিঃশেষিত হয়ে যায়। মাটি যখন চাষ দেওয়া হয় তখন মাটির নিচের অংশে যে পুষ্টি দ্রব্য সমৃদ্ধ মাটি থাকে সেই মাটি উপরের দিকে উঠে আসে। তার ফলে যে ফসল চাষ করা হয় সেই ফসল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দ্রব্য মাটি থেকে পেয়ে যায়। মাটিতে চাষ দেওয়ার ফলে মাটি আলগা হয়ে গেলে সেই মাটিতে কেঁচো, ব্যাকটেরিয়া জাতীয় জীবজন্তু বেড়ে উঠতে পারে খুব সহজেই। মাটির মধ্যে বায়ু চলাচল ক্ষমতা বেড়ে যায়, আর এই বেড়ে যাওয়ার জন্যই ওই সমস্ত জীবজন্তুগুলো মাটির মধ্যে খুব ভালোভাবে বৃদ্ধি পেতে পারে। মাটিতে যদি ওই সমস্ত
জীবজন্তুগুলো থাকে তাহলে কিন্তু জমির মাটি আরও বেশি উর্বর হয়, মাটি আলগা হয়ে যায় আরও বেশি। এই জীবজন্তুগুলোকে বলা হয় কৃষকের বন্ধু। যেমন কেঁচো একটা জীব যেটা মাটিতে বাস করে এবং মাটিতে বাস করার ফলে মাটিকে উর্বর করে দেয় এবং মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। মাটিতে যদি কোনো মৃত পচা গলা জীবজন্তু পড়ে থাকে, সেই জীবজন্তুর মৃত দেহটাকেও ওই সমস্ত জীবগুলো মাটিতে মিশিয়ে দেয়, তার ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়। আর এই জৈব পদার্থ থেকেই উদ্ভিদ কী করে, অর্থাৎ ফসলের উদ্ভিদগুলো সেখান থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করে, অর্থাৎ কৃষিকাজ ভালো হয়। তাহলে ভূমিকর্ষণের এই হচ্ছে উপযোগিতা, ভূমিকর্ষণের প্রয়োজনীয়তা বা উপযোগিতা যাই বলো সেটা হচ্ছে এইগুলো। জমি মাটি প্রস্তুত করার আর একটা বিষয় হলো যে চাষ দেওয়ার ফলে জমির মাটি কি হয়, উঁচু নিচু হয়ে যায়। এই উঁচু নিচু মাটিগুলোকে সাধারণত লোহার বা কাঠের বা বাঁশের তৈরি যন্ত্র যেটার নাম মই, সেই মই দিয়ে মাটির কি করা হয়, মানে সমান করে দেওয়া হয়, লেবেল করে দেওয়া হয়। এই কাজটা সম্পন্ন হয়ে গেলেই মাটি প্রস্তুত শেষ হয়ে যায়। মাটি প্রস্তুতের পরবর্তী ধাপ হচ্ছে বীজ বপন। দ্বিতীয় ধাপ বীজ বপন করা বা চারা রোপণ করা। চাষের প্রধান বিষয়গুলোর মধ্যে এটা একটা, বীজ বপন করা। সঠিকভাবে বীজ বপন না করতে পারলে কিন্তু চাষের ফসল ভালো উৎপন্ন হবে না। তাহলে বীজ বপন কাকে বলে না, বিভিন্ন চাষের জন্য বিভিন্ন রকম ফসলের বীজ মাটিতে ছড়িয়ে দেওয়া হয় বা মাটিতে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী বীজগুলোকে আস্তে আস্তে রোপণ করে দেওয়া হয়, বপন করে দেওয়া হয়। এই বীজ বপনের জন্য প্রধান যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে যে সুস্থ বীজকে নির্বাচন করতে হয়। সুস্থ বীজ, উন্নত মানের বীজ নির্বাচন করে চাষিরা রেখে দেন এবং সেই বীজগুলোকে মাটিতে বপন করা হয়। আর বীজ বপনের জন্য আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, সেটা হচ্ছে মাটির কতটা গভীরতায় কোন জাতীয় ফসলের বীজ বপন করতে হয়। যেমন ধানের বীজ কতটা গভীরতায়, পেঁয়াজের বীজ কতটা গভীরতায়, পাটের বীজ কতটা গভীরতায়, এগুলো চাষিরা তাদের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন গভীরতায় বপন করে, নইলে কিন্তু বীজ থেকে চারা বের হবে না। মাটির বিভিন্ন গভীরতায় বীজ বপন করে দেওয়া হয়। যেমন আমরা বলি ধানের ক্ষেত্রে বীজগুলোকে কিন্তু মাটির উপরে, একেবারে উপরের কাছাকাছি ছড়িয়ে দেওয়া হয়, বেশি গভীরতায় বীজগুলোকে রোপণ করা হয় না। কিন্তু পাটের ক্ষেত্রে বীজগুলোকে মাটির একটু গভীরে ঢুকিয়ে দিতে হয়। এইভাবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে কিন্তু এই বীজগুলোকে বিভিন্ন গভীরতায় বপন করতে হয়। তাহলে দ্বিতীয় ধাপ হলো বীজ বপন করা। আবার বীজ বপনের আর একটা বিষয় হচ্ছে, কিছু কিছু ফসলের ক্ষেত্রে বীজগুলোকে একটা আলাদা জমিতে, যেটাকে আমরা বীজতলা বলি, সেই বীজতলায় আগে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে চারা উৎপন্ন হলে সেই চারাগুলোকে আবার প্রধান জমিতে স্থানান্তরিত করা হয়, যেখানে ফসলের উদ্ভিদগুলো বেড়ে উঠবে। যেমন ধানের ক্ষেত্রে আমরা জানি, ধানের বীজতলায় ধানের বীজ প্রথমে ছড়িয়ে দিয়ে চারা উৎপন্ন করা হয়। সেই চারাগুলো সাধারণত 25 দিন থেকে 1 মাস বয়স হলে সেগুলোকে আবার প্রধান জমি প্রস্তুত করে সেই জমিতে স্থানান্তর করে দেওয়া হয়। পেঁয়াজের ক্ষেত্রেও তাই করা হয়। পাটের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয় না। পাটের ক্ষেত্রে যে জমিতে ফসল উৎপন্ন করা হয় সেই জমিতেই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হয় বা বপন করা হয়। তাহলে এইভাবে কিন্তু বীজ বপন করা হয়। আধুনিক কৃষি পদ্ধতিতে বীজ বপনের জন্য বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। সেই যন্ত্রপাতির সাহায্যে কিন্তু ভালোভাবে বীজ বপন করা যায় আধুনিক কৃষি পদ্ধতিতে। সেই বীজ বপনের একটা যন্ত্রের নাম হচ্ছে সোয়িং মেশিন। আধুনিক কৃষি পদ্ধতিতে কিন্তু বীজ বপনের যন্ত্র আবিষ্কার হয়েছে। সেই যন্ত্রের সাহায্যে বীজ বপন করলে বীজগুলো সঠিক মাটির গভীরতার মধ্যেও পড়ে, সব বীজগুলো সমান গভীরতা পড়ে, বীজগুলো সমানভাবে মাটি চাপা পড়ে এবং যার ফলে কি হয় না, বীজগুলোকে পাখি বা অন্যান্য জীবজন্তুতে খেয়েও নিতে পারে না এবং বীজ থেকে ভালো চারা বের হয়। এটা হচ্ছে আধুনিক কৃষি পদ্ধতিতে বীজ বপনের যন্ত্রের সাহায্যে বীজ বপন করার সুবিধা।
অনেক সময় বীজ বপন করার আগে কৃষকরা সেই বীজগুলোকে মানে কোনো রাসায়নিক দ্রব্যে ভালোভাবে শোধন করে নেয়। শোধন করে নিয়ে বীজগুলো বপন করলে তাতে অনেক সময় ছত্রাক জাতীয় বা অন্য কীট পতঙ্গ থাকে, যেগুলো বীজের মধ্যে থাকে, সেগুলো পরবর্তীকালে ফসলের ক্ষতি করতে পারে, সেটা আর হয় না। তাহলে দ্বিতীয় ধাপ হলো বীজ বপন। এরপরে আমরা যে ধাপটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার প্রয়োগ। সার প্রয়োগ, সার কি জিনিস? সার হচ্ছে একটা যৌগিক পদার্থ, যে যৌগিক পদার্থগুলোর মধ্যে ফসলের উদ্ভিদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানগুলো থাকে। সেই পুষ্টি উপাদানগুলো ওই যৌগিক পদার্থ থেকে সংগ্রহ করে ফসলের উদ্ভিদগুলো বড় হতে পারে। সেই পুষ্টি উপাদান সমৃদ্ধ যৌগিক পদার্থকে বলা হয় সার। সাধারণত আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য জমিতে সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আমরা সার কাকে বলে তাহলে জানলাম। এরপরে আমরা একটু জেনে নিই যে সার প্রয়োগের প্রয়োজনীয়তা কী, সার প্রয়োগ জমিতে কেন করতে হয়। না, জমিতে বারবার ফসলের চাষ করার জন্য মাটির মধ্যে যে উদ্ভিদের যে পুষ্টি উপাদানগুলো থাকে, সেই পুষ্টি উপাদানগুলো নিঃশেষিত হয়ে যায়, শেষ হয়ে যায়। সেই পুষ্টি উপাদানগুলো শেষ হয়ে গেলে পরবর্তীকালে জমিতে যদি ফসল চাষ করা হয়, সেই ফসলের জমি থেকে কিন্তু উদ্ভিদগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে না। সেই পুষ্টি উপাদানগুলো না পেলে ফসলের গাছ ভালো হবে না। এই পুষ্টি উপাদানের অভাব দূর করার জন্য জমিতে কি করা হয়? সার প্রয়োগ করা হয়। তাহলে সার প্রয়োগের হচ্ছে এটা প্রয়োজনীয়তা। উদ্ভিদ পুষ্টি উপাদানগুলো সার থেকে সংগ্রহ করে, মাটি থেকে সংগ্রহ করে, মাটিতে অভাব হয়ে গেলে সেগুলো সারের মাধ্যমে পূরণ করা হয়। এই পুষ্টি উপাদানগুলো কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান কত ধরনের হয়? দুই ধরনের, মুখ্য উপাদান আর গৌণ উপাদান। তাহলে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে সার প্রয়োগ। তাহলে সার কাকে বলে সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন সারের প্রকারভেদ, সার কত ধরনের হতে পারে? সার দুই ধরনের হয়। এক ধরনের সার হচ্ছে রাসায়নিক সার, আর এক ধরনের হচ্ছে জৈব সার। তা জৈব সার কাকে বলে? না, মৃত উদ্ভিদ আর প্রাণীর বর্জ্য পদার্থ পচিয়ে চাষিরা এক ধরনের সার তৈরি করেন, সেই সারকে বলা হয় জৈব সার। যেহেতু জীবদেহের অপাচ্য অংশ, অপ্রয়োজনীয় অংশ বা বর্জ্য পদার্থ থেকে তৈরি করা হয়, তাই এটাকে বলা হয় জৈব সার। আরেক ধরনের সার রাসায়নিক পদার্থ থেকে উৎপন্ন করা হয়, এটা কারখানায় উৎপন্ন করা হয়, সেই সারগুলোকে বলা হয় যে অজৈব সার বা কৃত্রিম সার। অজৈব সার, জৈব সার কি? জৈব সার যেমন গোবর সার। আমরা গোবর সার প্রায় সকলেই দেখেছি, যারা দেখিনি তারা বন্ধুদের থেকে একটু ভালোভাবে জেনে নেবো। আমার কাছ থেকেও তোমরা ডিটেলসে জেনে নিতে পারো যে গোবর সার কীভাবে প্রস্তুত করা হয়। প্রত্যেকটা চাষি ফ্যামিলি যাদের গরু মহিষ আছে তারা কি করেন না, একটা গর্ত কেটে নিয়ে সেই গর্তের মধ্যে তার গরুর গোবর, মোষের গোবর বা সবজির খোসা, অন্যান্য উদ্ভিদের মরা অংশ, সেগুলো সব ওই গর্তের মধ্যে ফেলে দেন। সেই গর্তের মধ্যে কিছু ব্যাকটেরিয়া ওইগুলোকে পচিয়ে ওই জৈব অংশগুলো থেকে সেটাকে সার তৈরি করে। আর কৃত্রিম সার, অজৈব সার কি? অজৈব সার হচ্ছে ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হয়, আমরা সকলেই নাম শুনেছি এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। নাইট্রোজেন, ফসফেট আর পটাশ সাধারণত উদ্ভিদের পুষ্টিতে বেশি প্রয়োজন হয়। এইগুলো এই পদার্থগুলো মিশিয়ে যে সারগুলো তৈরি করা হয়, সেই সারগুলোই জমিতে প্রয়োগ করা হয়। এই এনপিকে সমৃদ্ধ কয়েকটা সারের নাম, যেমন ফসফেট, সুপার ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, তারপর ইউরিয়া। আবার এমনি অনেক বাজারে
বিভিন্ন নামের আমরা অজৈব সার পেয়ে যাব, যেমন ইফকো, তারপর পরশ। এইগুলোতে কিন্তু ওই এই পুষ্টি উপাদানগুলোই আছে, এই পুষ্টি উপাদানগুলো যুক্ত অজৈব পদার্থগুলো। এগুলো জমিতে প্রয়োগ করে আজকালকার কৃষি পদ্ধতিতে খুব প্রচুর পরিমাণে এই কৃত্রিম বা অজৈব সারকে ব্যবহার করা হয় এবং এই অজৈব সার ব্যবহার করে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করা হয়। এখন এই জৈব সারের ব্যবহারই কিন্তু কৃষি ব্যবস্থায় খুবই ভালো। জৈব সার যদি পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয় তাহলে অজৈব সারের প্রয়োজনীয় হয় না। কিন্তু এখন জৈব সারের অপ্রতুলতা বা অভাব এই অজৈব সারের ব্যবহারকে বাড়িয়ে তুলেছে। জৈব সার পর্যাপ্ত পরিমাণে এখন পাওয়া যায় না, তার জন্য অজৈব সার জমিতে প্রয়োগ করতে হয়। জৈব সার ব্যবহারের কিছু বাড়তি সুবিধা আছে, যে সুবিধাগুলো কৃষি পদ্ধতিকে অনেকটাই উৎকৃষ্ট করে তোলে। সেই জৈব সার ব্যবহারের সুবিধাগুলো কি, সেগুলো আমরা একটু দেখি। ব্যবহারের সুবিধা, প্রথম কথা হচ্ছে মাটিতে যদি জৈব সার প্রয়োগ করা হয় তাহলে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে গেলে সেই জমিতে ফসল ভালো উৎপন্ন হয়। দ্বিতীয় কথা, যে মাটির রন্ধ্রের পরিমাণ বেড়ে যায়। মাটিতে যদি রন্ধ্র বেড়ে যায় তাহলে মাটিতে বাতাস চলাচল খুব ভালো হয়, বাতাস চলাচল ভালো হলেও কিন্তু ফসল ভালো হয়। এছাড়া মাটিতে থাকা জীবাণু বা কেঁচো জাতীয় জীব, এই জীবগুলো খুব ভালো বৃদ্ধি পেতে পারে। আর সব থেকে শেষ কথা হচ্ছে যে এই সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। মাটির যে একটা ফিজিক্যাল গঠন আছে, ভৌত যে একটা গঠন আছে, সেই গঠনটা অটুট রাখতে সাহায্য করে জৈব সার। তাহলে এই বিষয়গুলোর জন্য আমরা মাটিতে জৈব সার বেশি করে ব্যবহার করতে চাই, কিন্তু বেশি পরিমাণে জৈব সার না পাওয়ার জন্য অজৈব সারই বেশি করে প্রয়োগ করতে হয়। আগে আমরা মাটিকে ভালোভাবে পরীক্ষা করি না। বিভিন্ন রকমের অজৈব সারে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টি উপাদান আছে। আমরা মাটিকে পরীক্ষা করে দেখি না যে কোন মাটিতে কোন পুষ্টি উপাদানের অভাব, তারপরে অভাব দেখে সেই অনুযায়ী অজৈব সার প্রয়োগ করতে পারলে সেটা খুবই ভালো হয়। কিন্তু সেই প্রয়োজনীয়তা আমরা না জেনেই অজৈব সার প্রয়োগ করে দিই। তার ফলে কি হয়, যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে যে উপাদানটা মাটিতে আগে থেকেই ছিল, অজৈব সার প্রয়োগের ফলে সেই উপাদান যদি আরও পরিমাণে যোগ করে দেওয়া হয় তাহলে সেই উপাদানটার পরিমাণ বেড়ে যায়। আর যে উপাদানটা মাটিতে অভাব ছিল সেটা অভাবই রয়ে যায়। তাহলে এর ফলে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়। মাটিতে বেশি পরিমাণে একটা বিশেষ মৌলিক পদার্থের পরিমাণ মাটিতে বাড়তে থাকে। তার ফলে মাটি কিন্তু অনেক সময় আম্লিক হয়ে যায়। অনেক সার প্রয়োগের ফলে মাটি আবার ক্ষারযুক্ত হয়ে যায়। এই আম্লিক বা ক্ষার যেটাই হোক, সেটাই বেশি হয়ে যাওয়াটা কৃষিকাজের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও মাটিতে যদি ওই বিশেষ মৌলিক পদার্থগুলোর পরিমাণ বাড়তে থাকে তাহলে অনেক সময় বৃষ্টির জলে সেই পদার্থগুলো ধুয়ে গিয়ে পুকুরের জলে পড়ে। পুকুরের জলে পড়লে পুকুরের জলও কিন্তু দূষণ হয়ে যায়। তাহলে পরিবেশের দিক থেকেও কিন্তু ক্ষতিকারক এই অজৈব সার প্রয়োগ। তাহলে অজৈব সার ব্যবহারের সুবিধা, অসুবিধা এবং জৈব সার ব্যবহারের সুবিধা সম্পর্কে আমরা জানলাম। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে জৈব সার ব্যবহারই ভালো, কিন্তু অভাব হওয়ার জন্য আমাদেরকে অজৈব সার প্রয়োগ করতে হয়। এই গেল সার প্রয়োগ সম্পর্কে আলোচনা। পরের ধাপে আমরা চলে আসি যে আর একটা বিষয় আছে, যে সার প্রয়োগ সাধারণত তাহলে আমরা কেন করি না, মাটিকে উর্বর করে রাখার জন্য। কিন্তু সার প্রয়োগ না করেও অনেক সময় মাটিকে উর্বর করা যায়। সার প্রয়োগ না করেও মাটিকে কিভাবে উর্বর করা যায়? বিশেষ কৌশলে সার প্রয়োগ না করেও কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। সেই পদ্ধতিগুলো কি? সেই পদ্ধতি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে জমিকে অনাবাদি ফেলে রাখা। জমিকে যদি অনাবাদি ফেলে রাখা হয় তাহলে সেই ফাঁকা জমিতে অনেক সময় জীবজন্তু চারণভূমিতে পরিণত হয়। অর্থাৎ জীবজন্তু গবাদি পশু সেখানে চলতে আসে এবং তাদের বর্জ্য পদার্থ মাটিতে মিশে
এবং মিশে যাওয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এছাড়াও অনেক মরা জীবজন্তুও মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে শস্য আবর্তন। শস্য আবর্তন মানে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা আলাদা ফসলের চাষ যদি একটা জমিতে করা হয় তাহলে কিন্তু সেই জমিতে জমির উর্বরতা বৃদ্ধি পেয়ে যায়। কারণ এক এক জাতীয় ফসলের এক এক ধরনের পুষ্টি উপাদানের চাহিদা থাকে। সেই পুষ্টি উপাদানের চাহিদা অনুযায়ী যদি আলাদা আলাদা ফসলের চাষ করা যায় তাহলে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধি পেয়ে যায়। অনেক সময় আমরা ডাল জাতীয় ফসলের চাষ করি জমিতে। ডাল জাতীয় ফসলের চাষ করলে কি হয় না, ওদের মূলে এক ধরনের ছোট ছোট গুটি তৈরি হয়, যে গুটিগুলোর নাম হচ্ছে অর্বুদ। সেই অর্বুদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। সেগুলো বাতাস থেকে নাইট্রোজেন টেনে নিয়ে মাটিতে যোগ করে দেয়, তার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এই ডাল জাতীয় ফসলের চাষ করে তারপরে যদি অন্য ফসলের চাষ করা হয় তাহলে কিন্তু মাটির উর্বরতা সঠিকভাবে বজায় থাকে। এই হচ্ছে সার প্রয়োগ না করে মাটির উর্বরতা বৃদ্ধি করার পদ্ধতি। এরপরে কৃষিকাজের যে বিষয়টা আছে সেটা হচ্ছে জলসেচ। কৃষিকাজের জন্য জল অত্যন্ত প্রয়োজনীয়। জল ছাড়া কিন্তু কৃষিকাজ সম্ভব নয়। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রতিটা ধাপেই জল অত্যন্ত প্রয়োজনীয়। বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল আবশ্যিক। জল না পেলে বীজের অঙ্কুরোদ্গম হবে না। আবার এই জল উদ্ভিদ মূলের সাহায্যে জলটা টানে মাটি থেকে, ওই জলের মাধ্যমেই উদ্ভিদ মাটিতে থাকা পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে থাকে। তাই জল অত্যন্ত প্রয়োজনীয়। তো বৃষ্টির জল সবসময় পর্যাপ্ত পরিমাণে হয় না কৃষিকাজের জন্য, তাই বিভিন্ন সময় অন্তর কৃষকরা কৃষিকাজ করার সময় জমিতে জল দেয়। এই নির্দিষ্ট সময় অন্তর জমিতে জল দেওয়াকেই বলা হয় জলসেচ। এই জলসেচের জন্য বিভিন্ন উৎসের জলকে ব্যবহার করা হয়। অনেক সময় পুকুর, নদী, নালা, খাল, বিল ইত্যাদির জলকে ব্যবহার করা হয়। আবার ভূগর্ভস্থ যে জলস্তর আছে সেই জলস্তরের জলকেও ব্যবহার করা হয় জলসেচের জন্য। সাধারণত নদী নালার জলকে ব্যবহার করা হয় খাল বা ক্যানেলের মাধ্যমে। আর ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয় ডিজেল বা বিদ্যুৎ বা সৌরশক্তি চালিত পাম্পের সাহায্যে। এর সাহায্যে জলসেচ করা হয়। তবে জলসেচের চিরাচরিত কিন্তু কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতির সাহায্যে জলসেচ কিন্তু আগে করা হতো। সেই পদ্ধতিগুলো আমরা এখন দেখতে পাই না। আগে এই পদ্ধতিতে জলসেচ করা হতো, যেমন দোলনা বালতি পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে জলসেচ করার জন্য সাধারণত পশু বা শ্রমিকের শ্রমকেই ব্যবহার করা হতো। এই পদ্ধতিতে চাষ করাটা অনেকটা কম খরচের হলেও এতে জলের অপচয় অনেক বেশি হয় এবং অনেক সময়ও বেশি লাগে, সঠিকভাবে জলসেচ করা যায় না। কিন্তু আধুনিক কৃষি পদ্ধতিতে জলসেচের যে ব্যবস্থা, সেই জলসেচ ব্যবস্থার মাধ্যমে জলসেচ করলে জলের অপচয়ও কম হয়, আবার সঠিকভাবে ফসলে জলসেচও করা যায়। সেই পদ্ধতিগুলোর নাম একটা হচ্ছে ফোয়ারা পদ্ধতি, আধুনিক পদ্ধতি একটা হচ্ছে ফোয়ারা। জমিতে একটা পাইপের সাহায্যে জল পাঠানো হয় এবং সেই পাইপের মুখ থেকে ফোয়ারা দিয়ে জল পড়ে বিভিন্ন অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে কি হয়, জমির মাটিটা গোটাটা ভিজিয়ে দিতে হয় না, তার ফলে শুধুমাত্র উদ্ভিদের বা ফসলের যেটুকু জল প্রয়োজন সেই ফসলের গোড়ায় গোড়ায় জলটা পৌঁছে যায়। আর ড্রিপ পদ্ধতি কি না, মাটির তলা দিয়ে পাইপ দিয়ে চাষের গাছগুলো ঠিক গোড়ায় গোড়ায় ছিদ্র করে দিয়ে সেই ছিদ্রের মাধ্যমে গাছের গোড়ায় কেবলমাত্র জলটা পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয় না, জলের অপচয় অনেকটা কম হয়। এই হচ্ছে জলসেচের পদ্ধতি। এরপরে
আমরা আসি কৃষিকাজের পরবর্তী ধাপে, সেটা হচ্ছে আগাছা দমন। আগাছা কাকে বলে? প্রথমে আমরা জেনে নিই আগাছা কাকে বলে। আগাছা হচ্ছে যে কৃষি জমিতে ফসল বাদ দিয়ে যে কোনো উদ্ভিদ জন্মালে সেই উদ্ভিদগুলোকে বলা হয় আগাছা। এই আগাছা যদি জমিতে জন্মায়, এই আগাছারা ফসলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং জল টেনে নেয়। তার ফলে মাটিতে পুষ্টি উপাদানের অভাব হয়ে পড়ে, জলের অভাব হয়ে পড়ে, এরপরে ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। এই বৃদ্ধি যাতে ব্যাহত না হয় তার জন্য কৃষকরা জমি থেকে ওই আগাছাগুলোকে নির্মূল করে। আগাছা প্রথমেই জমিতে ফসল চাষ করার প্রথমেই যে মাটি প্রস্তুতির পর্যায়ে উদ্ভিদরা আগাছাকে, সেই সময় মাটিতে যে আগাছাগুলো থাকে সেই আগাছাগুলোকে চাষ দেওয়ার ফলে বা মাটি কর্ষণ করার ফলে মূল সমেত উপড়ে ফেলে এবং 2-4 দিন সেই মাটিকে শুকানোর ফলে আগাছাগুলো শুকিয়ে পড়ে যায়। তারপরেও ফসল চাষ করার ফলে জমিতে যদি আগাছা গজিয়ে ওঠে, সেই আগাছাগুলোকে কৃষকরা কী করেন না একটা একটা করে তুলে সেগুলোকে ফেলে দেন। এখন বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতিতে আগাছা নির্মূল করার জন্য কিন্তু অন্য পদ্ধতি এসেছে না, কিছু রাসায়নিক দ্রব্য যেমন 2,4-D, এই রাসায়নিক দ্রব্যগুলোর অদ্ভুত ধর্ম। এগুলো কিন্তু ফসলের উদ্ভিদটাকে মারে না, কেবলমাত্র আগাছাটাকে মেরে দেয়। এই জন্যই এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় উইডিসাইড বা আগাছানাশক। এই আগাছানাশকগুলো প্রয়োগ করে কিন্তু জমিতে আগাছা নির্মূল করা হয়। এরপরে কৃষিকার্যের পরবর্তী ধাপ হচ্ছে ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গের দমন। ফসলের গাছগুলো বৃদ্ধির বিভিন্ন দশায় বিভিন্ন রকমের পোকামাকড়, কীট পতঙ্গ ফসলের উদ্ভিদগুলোর ক্ষতি সাধন করে। সেগুলোকে আমরা বলি পেস্ট। কি বলি? পেস্ট। ফসলে বিভিন্ন রকমের কীট পতঙ্গ ফসলের ক্ষতি সাধন করে থাকে, যেমন বিভিন্ন ধরনের প্রজাপতি, পামড়ি পোকা, গন্ধি পোকা, ছুঁচো, ইঁদুর, এই জাতীয় প্রাণীগুলো, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস, ছত্রাক, এরা কিন্তু ফসলের ক্ষতি সাধন করে থাকে। এই জীবজন্তুগুলোকে দমন করার জন্য বিভিন্ন পদ্ধতি কৃষকরা অবলম্বন করে থাকেন। সেই পদ্ধতিগুলো 2 ধরনের হয়। এক ধরনের হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির নামটা থেকেই বোঝা যাচ্ছে না, কিছু রাসায়নিক দ্রব্য যেমন বিএইচসি, ম্যালাথিয়ন, ডিডিটি, বিএইচসি, ডিডিটি, ম্যালাথিয়ন, এই সমস্ত রাসায়নিক পদার্থগুলোকে ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ জীবজন্তুদের মারার জন্য ব্যবহার করা হয়। যদি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে রাসায়নিক পদ্ধতি। এই রাসায়নিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করলে কিন্তু সহজেই দমন করা যায়, কীটপতঙ্গ একেবারে মরে যায়। কিন্তু এর কিছু প্রয়োগের কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি না, অনেক সময় কিছু প্রাণী আছে যেগুলো ওই রাসায়নিক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কি হয়, ওই রাসায়নিক পদার্থটা পরবর্তীকালে প্রয়োগ করলে আর সেই জাতীয় জীবজন্তুকে দমন করা যায়। এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে যে এগুলো ফসলের যে মানে প্রয়োজনীয় জীবজন্তু, যেগুলোকে কৃষকের বন্ধু বলি আমরা, সেগুলোকেও মেরে ফেলে। হ্যাঁ, তার ফলে কৃষিকার্যের ক্ষতি হয়। আর একটা পদ্ধতি হচ্ছে, আর একটা ক্ষতিকারক দিক রাসায়নিক পদ্ধতি অবলম্বন করার, সেটা হচ্ছে যে এই রাসায়নিক পদার্থগুলো মানুষের পক্ষেও কিন্তু ক্ষতিকারক। এগুলো অনেক সময় ফসলের মাধ্যমে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে যেতে পারে, তার ফলে মানুষের বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়। আর অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো জলের সঙ্গে মিশে পুকুরের বা নদীর জলে চলে যায় এবং সেখানকার জল দূষণ ঘটায়। তাহলে এগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করার ক্ষতিকারক। আর জৈবিক পদ্ধতিটা কি? জৈবিক পদ্ধতিটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটা খুবই মজার। না, এক ধরনের জীবকে ব্যবহার করা হয় যে জীবটা ফসলের ক্ষতি করতে পারে না, সেই জীবটা ফসলের ক্ষতিকারক জীবদেরকে খেয়ে ফেলে বা মেরে ফেলে।
এই ধরনের কোনো জীবকে ব্যবহার করে যদি ফসলের ক্ষতিকারক কীট পতঙ্গ বা জীবজন্তুদের দমন করা হয় তাকে বলা হয় জৈবিক পদ্ধতি। অনেক সময় বিভিন্ন রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়, জমিতে প্রয়োগ করে দেওয়া হয়, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ফসলের কোনো ক্ষতি করে না, কিন্তু ফসলের মধ্যে ক্ষতিকারক যে জীবজন্তুগুলো আছে সেই জীবজন্তুগুলোকে মেরে ফেলে। অনেক ধরনের পাখি আছে যেগুলো অনেক মথ বা প্রজাপতিদের খেয়ে নেয়, যেগুলো ফসলের ক্ষতি করে, সেইগুলোকে খেয়ে নিয়ে আমাদের ফসলকে বাঁচায়। তাহলে এই গেল জৈবিক পদ্ধতি। কৃষিকার্যের পরবর্তী ধাপ, খুবই গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে ফসল তোলা। ফসল পরিণত হয়ে যাওয়ার পর সেই ফসলগুলোকে জমি থেকে কী করে কেটে নেওয়া হয় বা তুলে নেওয়া হয়। বিভিন্ন রকম ফসলের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। কিছু কিছু ফসলের ক্ষেত্রে ফসল পরিণত হলে সেই ফসলটাকে হাত দিয়ে তুলে নেওয়া হয়। কিছু কিছু ফসলের ক্ষেত্রে কী হয়, ফসলের গাছটাকে গোড়া সমেত কেটে নিয়ে সংগ্রহ করা হয়। যেমন ধানের ক্ষেত্রে ধান গোড়া থেকে কেটে নিয়ে এসে সংগ্রহ করা হয়, তারপর ফসলের যে প্রয়োজনীয় অংশ ধান সেইগুলোকে ঝাড়াই করে নিয়ে আলাদা করে নেওয়া হয়, এবং যে অংশটা পড়ে থাকে সেটাকেও আবার গবাদি পশুর খাদ্যরূপে ব্যবহার করা হয়, যেটাকে আমরা খড় বলি। তো এটা চিরাচরিত পদ্ধতিতে এইভাবে ফসল তোলা হয় বা ফসল সংগ্রহ করা হয়। কিন্তু আধুনিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কিন্তু ফসল সংগ্রহ করা হয়। যেমন ধানের ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার বা হারভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কেটে ঝাড়াই করে একেবারে ধান আলাদা করে নেওয়া হয়, আর যে অংশ প্রয়োজনীয় নয় সেটাকে আলাদা করে দেওয়া হয়। এটা কিন্তু ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অন্যান্য ফসলের ক্ষেত্রেও সেরকম যন্ত্রপাতি আছে, যেমন আলুর ক্ষেত্রে আলু তোলার যন্ত্র আবিষ্কার হয়েছে, যেগুলো যে দেশে, যেমন গমের ক্ষেত্রে গম ঝাড়াইয়ের যন্ত্র উঠেছে, আবিষ্কার হয়েছে। এই সমস্ত আলাদা আলাদা ফসলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো ফসল সংগ্রহ করার জন্য। তাহলে একটা আমাদের আশেপাশে যে যন্ত্রটা আমরা দেখতে পাই হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার, সেই যন্ত্রটার নাম তোমরা একটু মনে রেখো, যার সাহায্যে ফসল তোলা হয়। এরপর পরবর্তী ধাপ হচ্ছে কৃষিকাজের সর্বশেষ ধাপ হলো ফসল সঞ্চয় করে রাখা। ফসল তোলার পর সেই ফসলগুলোকে ঠিক মতো পরিমাণে মজুত করে রাখতে না পারলে কিন্তু ফসলগুলো নষ্ট হয়ে যায়। ফসলগুলোকে কীভাবে মজুত করা হয়, সাধারণত দানা বা শস্য জাতীয় ফসলের ক্ষেত্রে সেই ফসলগুলোকে ভালো করে শুকিয়ে তার মধ্যে যে জল বা আর্দ্রতাটা থাকে সেই আর্দ্রতাটাকে কমিয়ে চাষিরা সাধারণত কী করেন, চটের ব্যাগে বা ধাতব কোনো পাত্রের মধ্যে সেগুলোকে মজুত করে রাখে। খুব বেশি পরিমাণে ফসল মজুত করার জন্য সাধারণত গুদাম বা সঞ্চয় ঘর ব্যবহার করা হয়। সেই গুদামে এমন ব্যবস্থা করা হয় যে যাতে সেখানে আর্দ্রতা শূন্য হয়, বায়ু বা বাতাস চলাচল না করতে পারে, এবং ঘরের মধ্যে ইঁদুর জাতীয় কোনো জন্তু যাতে ঢুকতে না পারে সেই রকমের ব্যবস্থা করা হয়। অনেক সময় ফসল রাখার আগে গুদাম ঘরটাকে ভালো করে কীটনাশক স্প্রে করে নিয়ে জীবাণুমুক্ত করে নেওয়া হয়, যাতে সেখানে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া বা অন্য কোনো কীট পতঙ্গ থাকলে সেগুলো মরে যায়। আবার আধুনিক যে গুদাম ঘরগুলো আছে সেই গুদাম ঘরে কিন্তু সবসময় নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়। নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী হয়, সেই ঘরের মধ্যে অক্সিজেনের অভাবে ইঁদুর বা অন্য কোনো জীবজন্তু কিন্তু বাঁচতে পারে, তার ফলে সেই গুদামের কিন্তু শস্য খুবই ভালো থাকে। তাহলে এই গেল কৃষিকাজের বিভিন্ন ধাপ। তাহলে মানুষের খাদ্য উৎপাদনে প্রথম দিকটা আজকে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, সর্বশেষে আর একটা বিষয় এসে যায়, সেটা হচ্ছে যে এইগুলো তো কৃষিকাজের বিভিন্ন ধাপ গেল, আর একটা 9 নম্বরে আর একটা ধাপ বলা যায়, সেটা হচ্ছে বীজ সংরক্ষণ। চাষিরা পরের বছর চাষ করার জন্য যে জমির ফসল সব থেকে ভালো হয় বা সুস্থ বীজ, সেই বীজগুলোকে সংগ্রহ করে নেন, সংগ্রহ করে ভালো করে শুকিয়ে আর্দ্রতা শূন্য করে সেগুলোকে বায়ুশূন্য আর্দ্রতা শূন্য পাত্রে রেখে দেন পরের বছর চাষ করার জন্য। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।